বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে অনেক বাবা বয়সী ভাই সমকক্ষ আছেন, তারা বসে আছেন আমাকে দেখার জন্য। সমস্ত ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক এক এবং অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা সকলের, আমি সহ সকলের সবসময় মনে রাখা উচিত। আমি 7 নভেম্বর 2025 বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, যারা আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, আমার বাম পাশে আমার মা বোনেরা আছেন, আমি যাদের সামনে অনেকজনের সামনে আমরা বড় হয়েছি, অনেকজনের সামনে আমি বড় হয়েছি, অনেকজনের কোলে লালন পালন হয়েছি। আমরা অনেক আগে থেকেই আমাদের পরিবার রাজনীতির সঙ্গে জড়িত, তাই আমাদের পরিবারে অনেক মা বোনেরা যারা ছিলেন তারা আমাকে অনেক ভালোবাসতেন। এলাকার বলেন, আমাদের বাসায় যদি কেউ কাজ করতেন তিনিও আমাকে তার সন্তানের মতো লালন পালন করতেন। আজ যে মা বোনেরা আজকে আমার এখানে এসেছেন, আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদের প্রতি, যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের হৃদয়ে অবস্থান করার জন্য একটি সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আজকের এই আয়োজন অনুষ্ঠান করার জন্য ঈশ্বরদী পৌর 7 নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি যে অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটি করেছেন, আমি সকলকে আমার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে নাম বলে যদি ধন্যবাদ জানাইতে চাই, কখনো যদি ভুল হয়ে যায়, যারা পরিশ্রম করে একটু আশা করে নাম বলতে ভুল হয়ে গেলে কিন্তু অনেক কষ্ট পাই, তাই আমি নাম বললাম না, আপনারা কিছু মনে করবেন না। 1975 অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি বিপ্লব ঘটে। বিভিন্ন গুজবে ভরপুর ছিল 1975। 1975 সালে 3 নভেম্বর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে তখন সেনাবাহিনী থেকে একটি পথভ্রষ্ট বাহিনী খালেদ মোশাররফের নেতৃত্বে আমাদের প্রিয় নেতাকে বন্দী করেন। এই সংবাদ আপনারা সকলেই জানেন। গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন বন্দী করেন, 2-3 দিন না যেতেই সিপাহীদের ভিতরে এবং ক্যান্টনমেন্টের বাহিরেও বাংলাদেশে জনতা এটা মেনে নিতে পারে নাই। তখন দেশ অনেক ক্রান্তি লগ্নে, তাই তারা 6 নভেম্বর সন্ধ্যার পর থেকে বিদ্রোহ শুরু করে ক্যান্টনমেন্ট এবং দেশের ক্যান্টনমেন্টের বাইরের জনগণ। তারা সন্ধ্যার পরে বিদ্রোহ করাতে 6 নভেম্বর দিবাগত রাত্রে, অর্থাৎ আজ যে 7 নভেম্বর আমাদের প্রাণপ্রিয় নেতা জিয়াউর রহমানকে মুক্ত করে। তখন বাংলাদেশের অবস্থা নাজুক, তখন প্রতিটা ক্যান্টনমেন্টে সেনাদের হাতে অস্ত্র। বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি দেখে খুব দ্রুত আমাদের এই প্রাণপ্রিয় নেতা, তিনি তার কাঁধে সমস্ত বাংলাদেশের এই
পরিস্থিতির সমাধান করার দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে ঘুরে 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 সিপাহীদেরকে বোঝানোর চেষ্টা করে অস্ত্র জমা দেন, অস্ত্র ফেলে দেন, তিনি সফল হন। ক্যান্টনমেন্ট গুলোতে 4-5 দিনের মাথায় ক্যান্টনমেন্টের ভিতরে সমস্ত সৈনিকদের মাঝে জিয়াউর রহমান কথা বলে। আসলে ইতিহাস বলার জন্য আমি এই কথা বলছি না, আমি বলছি কিছু জিনিস তুলে ধরার জন্য। তো জিয়াউর রহমান যখন সৈনিকদের মাঝে কথা বলেন, জিয়াউর রহমানের কথাতে সৈনিকরা তখন পথভ্রষ্ট বাঙালি, তো ক্যান্টনমেন্টের বাইরে ক্যান্টনমেন্টের ভিতরের সৈনিকরা জিয়াউর রহমানের কথাতে যখন সন্তুষ্ট প্রকাশ করছে, তখন আনন্দে উৎফুল্লিত হয়ে কিন্তু বলেন জিয়া ভাই, জিয়া ভাই বলে সম্বোধন করেন, স্লোগান তোলেন। কিন্তু আমাদের তখনকার প্রাণপ্রিয় নেতা, তিনি এতই বিচক্ষণ ছিলেন, এতই দুঃসাহসিক একজন নেতা ছিলেন, তখন অস্ত্রের মাঝে বসে থেকে পথভ্রষ্ট সৈনিক অনেকেই ছিল, তাদের কুচক্র ছিল, কিছু মনে না করে দেশের মানুষের কথা চিন্তা করে সেনাবাহিনীকে ঠিকঠাক রাখার জন্য, সেনাবাহিনী যেন ধ্বংস না হয়ে যায়, তিনি কিন্তু শক্ত হাতে কণ্ঠস্বরে বলেন সৈনিকদের মাঝে সৈনিকরা কখনো ভাই বলতে পারে না, সৈনিকদের মাঝে শুধুই কমান্ডিং থাকে। ক্যান্টনমেন্ট এবং সৈনিকদের এই ক্যান্টনমেন্টের মাঝে কিন্তু শুধুই কমান্ডিং এবং স্যার সম্বোধন থাকে, ভাই বলা যাবে না। তখন দেশের যে প্রেক্ষাপট ছিল, যে সৈনিকদের প্রেক্ষাপট মনোবল অবস্থা ছিল, সেই জায়গাতে এইরকম কঠোর হস্তে কথা বলার মতো কিন্তু পরিস্থিতি ছিল না। কিন্তু তিনি দুঃসাহসিক ভাবে সবাইকে বুঝিয়ে অস্ত্র জমা নেয় এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কথাতে সন্তুষ্ট হয়ে ক্যান্টনমেন্ট গুলোতে স্বস্তি ফেরত আসে। শুধু তাই নয়, তখন জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট গুলোতে কমান্ডিং সিস্টেম গুলো ঠিক করে তিনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে, বাংলার জনগণ তখন ক্ষুধার্ত, বাংলাদেশে তখন কিন্তু খাদ্য ঘাটতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বৈরাচার বাকশাল কায়েম করাতে কিন্তু তাকে জীবন দিতে হয়েছে, বাংলার মানুষ মানে নাই। আর তখন বহির্রাষ্ট্রের কিছু কুচক্র মহল, পার্শ্ববর্তী দেশে সেই কুচক্র মহল গুলো কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং মানুষকে অবক্ত, শিক্ষা খাত ধ্বংস, খাদ্য খাত ধ্বংস করার যে নীল নকশাগুলো করেছিল, সেইগুলো পুনরায় ঠিক করার জন্য এই কঠিন দায়িত্ব, যেটা অসম্ভব একটা দায়িত্ব, তিনি একা কাঁধে তুলে নেন। কিভাবে তুলে নিলেন? শুধু তাই না, নিয়ে আপনারা যারা মা বোনেরা আছেন, ভাইরা আছেন জানেন, কিন্তু তিনি কিন্তু খাল খনন করেন, তিনি কৃষিতে বিপ্লব ঘটান, তিনি কিন্তু দেশের বাইরে শ্রমিক পাঠানোর পরিবেশ করেন, প্রথম বাংলাদেশের শ্রমিক যায়। এই যে দেশের অর্থনৈতিক উন্নয়ন উনি খুব দ্রুত করলেন, কিভাবে? তিনি কিন্তু কোনো ক্ষমতা রাখার জন্য করেন নাই, তিনি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেনাবাহিনীকে সুশৃঙ্খল রাখার জন্য, কোন বিপ্লব যেন, ভুল বিপ্লব যেন না ঘটে, সেজন্য তিনি মাঠে কাজ করে গেছেন জনগণের পাশে থেকে। যখন জনগণের পাশে আসলো, তখন বুঝলো এভাবে সম্ভব না, সারা বাংলাদেশ থেকে জনগণকে এক জায়গা করে একটা সংগঠনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াইতে হবে। তিনি মানুষের পাশে কাজ করতে যেয়ে কিন্তু একের পর এক পরিস্থিতি তৈরি হলো। আজ বাংলাদেশের তৎকালীন সময় বাংলাদেশের মানুষ কিন্তু দিশেহারা ছিল, সবাইকে ক্যান্টনমেন্টরা বাংলাদেশের মানুষকে স্বস্তিতে নিয়ে আসে, খাদ্যশস্য অভাব পূরণ করেন এবং রপ্তানি করেন। আমি এই কথাগুলো কেন বললাম? আর সেই ৭ বিপ্লব, এই সেই বিপ্লবের দিন ৭ নভেম্বর, এই সেদিন যেদিন এই স্বাধীনতা, এই বাংলার মানুষের একটি আর একজন আল্লাহ তাআলার দূত হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছিল। আমরা ঠিক ২৪-এ কিন্তু পুনরায় ওই যে শেখ মুজিবুর
রহমান মারা গেলেন দেশের মানুষের ক্ষয়ক্ষতি করে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে, দেশের মাজা ভেঙে দিয়েছিল বহিরাষ্ট্রের কথা শুনে। ঠিক তদ্রূপ তারই সুযোগ্য কন্যা স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু 16টি বছর বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, অর্থনৈতিক কিন্তু ভেঙে চুরমার করে দিয়ে গিয়েছে। বহিরাষ্ট্রের মতোই পরবর্তী ছাত্র জনতার আন্দোলনের জন্য স্বৈরাচার ঠিকই পতন হয়। সাধারণ মানুষকে নির্যাতন, গুম খুন করে আজ এই যে আমার আশপাশে যত নেতা কর্মী ভাইরা আছে তারা তখন কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে বাড়ি ছেড়ে। আমার একটি ভাই জনাব জাকারিয়া পিন্টু ভাই, তিনি কিন্তু শেখ হাসিনা হত্যা মামলায় ফাঁসির আসামি, মিথ্যা মামলায় সাজা দিয়ে ভিতরে দিয়েছিল। আন্দোলন হয়, আন্দোলন যখন বিএনপি বিশ্ব থেকে জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের নেতৃত্বে তুখর হয়, তখন তাকে দুমাইতে না পেরে নীল নকশা করে কিন্তু তারই ছোট ভাই মাহমুদ হাসান সুনামণিকে পুলিশ তুলে নিয়ে গিয়ে কিন্তু ক্রস ফায়ার দিতে চাইছিল। আল্লাহ বাদানুর মালিক বাঁচিয়ে দিয়েছে, তাকে পায়ে গুলি করে পঙ্গুত্ব বরণ করাই দেয়। এই জনগণের জন্য এই বিএনপির নেতৃত্বে আমরা তখন তৎকালীন সময় আন্দোলন করেছি এবং স্বৈরাচার পতনের আন্দোলনেও আমরাই ছিলাম। ঈশ্বরকে আমাদের সাথে আরো, শুধু আমরা বললে ভুল হবে, ঈশ্বর সকল স্তরের মানুষজন ছিলেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমি যে জন্য ইতিহাসটা বললাম, এই আন্দোলনের পরে দীর্ঘ 33 বছর প্রায় কেটে গিয়েছে, কিন্তু আজ আমি অথবা আমরা কি করছি? জিয়া রহমানের আদর্শ পালন করছি না। আমি অথবা আমরা যারা বিএনপির দায়িত্বে আছেন তারাও শিখতে পারছে না, আমাদেরকেও শিখাইতে পারছে না। আমাদের আদর্শ হওয়া উচিত সেই জিয়া রহমানের সময়কার মতো। মাঠে নামতে হবে, দাঁড়ে দাঁড়ে যেতে হবে, সমস্যাগুলো দেখতে হবে, ঘাড়ে তুলে নিতে হবে, সত্য সঠিক কাজের জন্য মানুষের পাশে দাঁড়াইতে হবে। আমাদেরকে এইটা করতে হবে। এইটা করার জন্য যদি বড় শক্তির সামনে মোকাবেলা করতে হয়, তাহলে 16টি বছর যেরকম স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমাদের মতো হাজারো মানুষ আন্দোলন করছে, ঠিক তদ্রূপ এই স্বাধীনতার পরেও কিন্তু আমাদের প্রত্যেক এলাকা মহল্লাতে কিন্তু মানুষের পাশে দাঁড়াইতে হবে। ভুল আমারও ছিল, ভুল আপনাদেরও ছিল, ভুল সকলেরই আছে, মানুষ বলতেই ভুল। কিন্তু তবুও আমাদেরকে ভুল থেকে শিক্ষা নিয়ে সকলকে মানুষের পাশে দাঁড়াইতে হবে। দেখবেন এই ধানের শীষ নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, জনগণই ধানের শীষের ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করে বাংলাদেশে বিএনপির আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকেই পছন্দ করে প্রধানমন্ত্রী করবেন। ধানের শীষ নিয়ে এসে আমি ওই আরেকজন ধানের শীষ নিয়ে আসবো, আমরা আওয়ামী লীগের মতো ধানের শীষের টিকিট পেয়ে গেছি, এমপি হয়ে গেছি, না, ভুল ধারণা। যে নেতা কর্মীরা আপনারা ভুল করছেন, সেই নেতা কর্মীরা কিন্তু আপনারা মনে করতেছেন আপনারা একটি গোষ্ঠীর পক্ষে, যারা ধানের শীষ পেয়েছে তাদের পক্ষে থাকার জন্য ক্ষমতাবান হয়ে গেছেন। আপনাদের ক্ষমতা নিতে হবে, দখলদারিত্ব নিতে হবে। এই জন্য আপনারা যে বিশৃঙ্খল করতেছেন, এর জন্য ধানের শীষের যে ভোট কমছে, ধানের শীষের ভিতর যে ডিভাইডেড হচ্ছে, এইটার জন্য কিন্তু আপনারা দায়ী। মনে রাখবেন, এই বিএনপি, এই ধানের শীষ কারোর পাবেন না, ভোট নিয়ে আমাদেরকে বিএনপির আসনকে তারেক রহমানের হাতে দিতে হবে। আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় নেতাই ছিল যোগ্য, জনাব জাকারিয়া পিন্টু ভাই ছিলেন যোগ্য।
শীষ দিতে হবে। আমাদের নেতা, আমাদের এই দলের জন্য যে শ্রম আছে, যে মেহনত আছে, আমরা শুধু আমি না, যারা আমরা যে গ্রুপে যারা ঘর বানিয়েছি, এই বিএনপি বানিয়েছি, এই ঈশ্বরকে লাশ ধরে রেখেছি, আমরা চাই ওই ঘর যেন না ভাঙে। যদি আপনার হাতে ধানের শীষ থাকাতে যদি আপনি ধানের শীষের, আপনার নেতা কর্মী যদি ধানের শীষের ভোট যদি আপনারা ঘরে না তুলতে পারেন, আপনি হেঁটে যান, আপনি সরে যান। দেখেন এই তৃণমূল, এই জনগণ ধানের শীষকে ঠিকই বিজয়ী করে এই বাংলাদেশে ঈশ্বরদীর আসনটি তারেক রহমানের হাতে দিবে। আমি আবারও বলবো, আমাদের নেতা, আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার নয়নের মনে জনাব জাকারিয়া পিন্টু ভাই, তিনি এই দলকে এতই ভালোবাসেন, তিনি নমিনেশন পাননি। বাংলাদেশের ইতিহাস করে ফেলেছেন যে নমিনেশন না পাওয়া সত্ত্বেও দ্রুত গতিতে তার নেতা কর্মীদেরকে মেসেজ দিয়ে দিয়েছে, যারা কুচক্রী মহল তাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে, যেটা দল সিদ্ধান্ত নিচ্ছে সেটাই সঠিক সিদ্ধান্ত। একটা শ্রেণী পিন্টু ভাইকে মাইনাস করতে চাচ্ছে, আরে ভাই বিএনপি যদি ঈশ্বরদী আটঘরিতে যদি 1 লাখ ভোট থাকে, আরে সে 1 লাখ ভোটের তো অনেকাংশে পিন্টু ভাইয়ের সমর্থক, অনেক ভোট হাবিব ভাইয়ের সমর্থিত, অনেক ভোট বাবলু ভাইয়ের সমর্থিত, অনেক ভোট আমাদের শামসুদ্দিন নানা সিরাজ ভাইয়ের সমর্থিত। আপনারা কাকে বাদ দিবেন? আরে ধানের শীষের ভোট দিয়ে যদি নিতে না পারেন, কিভাবে নির্বাচন করবেন? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। যাই হোক, পরিশেষে সিনিয়র নেতৃবৃন্দ মানসিক অনেক চাপে আছে, চারিদিক নেতা কর্মী আসছে, তাই হয়তো বা মাথায় কাজ করছে না। ইনশাল্লাহ আগামীতে শুরু হয়, বুদ্ধি আসবেন, তার মাথায় কাজ করবেন, তার নেতা কর্মীদের যারা স্বার্থপর তারা বুঝবেন যে তাদের স্বার্থগিরি কোন দল সমর্থন করবে না। আর পিন্টু ভাই সহ আমাকে এবং আমার নেতৃবৃন্দকে যারা ফাঁসানোর চিন্তা করছেন, ভাই 16টি বছর তো গুলির সামনে ছিলাম, এতই সোজা। শেখ হাসিনা তো 16 বছর চেষ্টা করলো, আমরা কি শেষ হয়ে গিয়েছি? এতই সহজ। আমরা চাইলেও কাউকে শেষ করতে পারবো না, কেউ চাইলেও আমাদেরকে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলাই একমাত্র পারেন কাকে তুলবেন এবং কাকে নামাবেন। আমরা হিংসার পথ থেকে বের হয়ে আসি। আমরা আমার নেতা কর্মী স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে বলবো, ছাত্র দলকে বলবো, যুব দল যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা আছেন, আপনারা আমাদের স্ব পৌর, ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ রাখবেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের নিয়ে কাজ করবেন। আল্লাহ যদি মানুষকে কিছু দেয় সেটা কেউ নিতে পারে না। আল্লাহ তাআলা কাউকে না দেয়, শত চেষ্টা করেও লাভ হবে না। ধৈর্যশীল ব্যক্তির মতো আপনারা বিগত দিনে যেমন ধৈর্য ধরেছেন, এখনো ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। মনে রাখবেন, এই ধানের শীষ, এই জনগণ, এই বিএনপির জন্য আমরা যে ত্যাগটা দিয়েছি, ওই ত্যাগ দেওয়ার জন্য সামনে আরো পরীক্ষা আমাদের আছে, আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই বলে আজকে আগত সকল নেতাকর্মী ভাই, এলাকাবাসী, মা বোনেরা সকলকে এবং বিএনপি নেতৃবৃন্দ যারা আছে সকলকে ধন্যবাদ জানাবো। এবং আগামীকাল বিকেল 3টায় সম্ভবত, আগামীকাল বিকেল 3টায় জনাব জাকারিয়া পিন্টু ভাইয়ের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি হবে। জুমায়েত আমাদের বাস টার্মিনাল কেন্দ্র আলাস ক্যাম্পে আমাদের জুমায়েত, সকলের স্ব স্থান থেকে জুমায়েত হয়ে আসবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।